শুভ সকাল। নিয়মিত ক্লাসের অংশ হিসাবে আমি আপনাদের সামনে আরেকটা নতুন স্ট্রাকচার নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা বোর্ডে খেয়াল করে দেখছেন যে এখানে লেখা আছে সাবজেক্ট প্লাস ভার্ব ট্রানজিটিভ প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট প্লাস ভার্ব ট্রানজিটিভ প্লাস অবজেক্ট, মূলত আমাদের সমস্যাটা যেটা হচ্ছে ভার্ব নেই। আমাদের কোনটা ট্রানজিটিভ ভার্ব এবং কোনটা ইনট্রানজিটিভ ভার্ব আমাদের বাচ্চারা বা আমাদের স্টুডেন্টরা এটাকে সঠিকভাবে বুঝতে পারে না, তারা একটু কনফিউজড থাকে। তো আমাদের মূলত ট্রানজিটিভ ভার্বটা কি সেটা যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে পরবর্তী যে কোনো সেন্টেন্স লিখতে গেলে আমাদের অনেক সহজ হয় এবং আমরা সঠিকভাবে যে কোনো সেন্টেন্স লিখতে পারি। তো আমরা বলতে পারি যে ট্রানজিটিভ ভার্ব কোনগুলা। ট্রানজিটিভ ভার্ব সেই সমস্ত ভার্বগুলো ট্রানজিটিভ ভার্ব যে সকল ভার্বগুলা অবজেক্টের সাহায্য নিয়ে সে তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করে। এখানে কথাটাকে বলা আছে সম্পূর্ণ প্রকাশ করে, সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। তো আমরা যদি নিচের এক্সাম্পলগুলো দেখি তাহলে হয়তো আমাদের ট্রানজিটিভ ভার্বটা খুব পরিষ্কারভাবে বোঝা যাবে। আমাদের প্রথম এক্সাম্পল যদি আমরা দেখি, হি ড্রজ এ পিকচার। হি সাবজেক্ট, ড্রজ একটা ভার্ব আর এ পিকচার অবজেক্ট। এখানে ড্রজ আঁকে। আমাদের যদি শুধু বলি যে হি ড্রজ, সে আঁকে, তাহলে আমাদের প্রশ্ন এটা থেকে যায় কি আঁকে, অর্থাৎ ড্র তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। এক্ষেত্রে আমরা এ পিকচারের সহযোগিতা নিয়েছি এবং ড্র ভার্ব দিয়ে একটা সম্পূর্ণ সেন্টেন্স লিখতে পেরেছি। তাহলে হি ড্রজ এ পিকচার, সে একটা ছবি আঁকে। সে কি আঁকে? একটা ছবি আঁকে। তাহলে এ পিকচার অবজেক্ট আর ড্রজ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আপনারা এইভাবে যদি খেয়াল করে দেখেন যে এরকম ভার্ব নিয়েছেন এবং তারপরে একটা অবজেক্ট আসছে, তাহলে আমরা সেটাকে জানবো যে সেটা ট্রানজিটিভ ভার্ব। নেক্সট উদাহরণে যদি আমরা দেখি যে শি সিংস এ সং, সে একটি ছবি আঁকে। শি সিংস এ সং, সে একটি গান করে। সে কি করে? সে একটি গান করে। আমরা যদি এখানে এই পর্যন্ত বলি শি সিংস, সে গান করে, তাহলে আমাদের অর্থ সম্পূর্ণ প্রকাশ হয় না। সে কি করে? সে একটি গান করে। তাহলে এ সঙ্গের সাহায্য নিয়ে সিংস তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছে। সুতরাং সিংস একটা ট্রানজিটিভ ভার্ব এবং এ সং অবজেক্ট। সুতরাং শি সিংস এ সং, সে একটা গান গায়। এখানে এ সং অবজেক্ট, সিংস ট্রানজিটিভ ভার্ব। নেক্সট এক্সাম্পল যদি আমরা দেখি, দে প্লে ফুটবল, তাহারা ফুটবল খেলে। তারা কি খেলে? ফুটবল খেলে। তাহলে ফুটবলের সাহায্য নিয়ে প্লে ভার্বটা তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছে। তাহলে আমাদের প্লে ট্রানজিটিভ ভার্ব। এখানে যদি আমরা শুধু বলি যে দে প্লে, তারা খেলে, আমাদের কাছে প্রশ্ন থেকে যায় যে সে কি খেলে? তাহারা ফুটবল খেলে। এখানে ফুটবলের সহযোগিতা নিয়ে প্লে তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছে। সুতরাং প্লে ট্রানজিটিভ ভার্ব। নেক্সট যদি আমরা দেখি, মিনা রাইটস এ লেটার। মিনা একটি চিঠি লেখে। মিনা কি লেখে? একটি চিঠি লেখে। আমরা যদি বলি শুধু যে মিনা রাইটস, মিনা লেখে, আমাদের প্রশ্ন থেকে যায় কি লেখে। তাহলে কি লেখে যদি না লিখি তাহলে আমাদের সেটা অসম্পূর্ণ থেকে যায়। সুতরাং আমরা যখন বলি যে মিনা রাইটস এ লেটার, তখনই রাইটস ট্রানজিটিভ ভার্বে পরিণত হয় এবং এ লেটার তখন অবজেক্ট। তাহলে বলতে পারি মিনা রাইটস এ লেটার, মিনা একটি চিঠি লেখে। নেক্সট আমরা যদি দেখি যে আই স এ ব্লাইন্ড ম্যান, আমি একটা অন্ধ লোক দেখলাম। তাহলে আমি যদি বলি যে আই স, আমি দেখলাম, এখানে সেন্টেন্স অসম্পূর্ণ থেকে যায়। সুতরাং আমরা এ ব্লাইন্ড ম্যানের সহযোগিতা নিয়ে এই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছি। সুতরাং স ট্রানজিটিভ ভার্ব, স ট্রানজিটিভ ভার্ব আর এ ব্লাইন্ড ম্যান অবজেক্ট, আই সাবজেক্ট। তাহলে কি বলছি যে আই স এ ব্লাইন্ড ম্যান, অর্থ সম্পূর্ণ হয়েছে। তাহলে আমি একটা অন্ধ লোক দেখলাম। সুতরাং স ট্রানজিটিভ ভার্ব। নেক্সট যদি আমরা দেখি যে উই ফিনিশড দ্য ওয়ার্ক, উই ফিনিশড দ্য ওয়ার্ক, আমরা কাজটি শেষ করলাম। তাহলে আমরা যদি বলি যে এখানে উই ফিনিশড, আমরা শেষ করলাম, তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে আমরা কি শেষ করলাম, এরকম একটা প্রশ্ন থাকে। সুতরাং তখন এটা ট্রানজিটিভ ভার্বে পরিণত হয় না। কিন্তু যখন আমি বলছি যে এটা উই ফিনিশড দ্য ওয়ার্ক, দি ওয়ার্কের সহযোগিতা নিয়ে ফিনিশড ভার্বটা তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছে। সুতরাং এখানে ফিনিশড ট্রানজিটিভ ভার্ব, দি ওয়ার্ক অবজেক্ট, উই সাবজেক্ট।
তাহলে আমরা বলছি উই ফিনিশড দ্য ওয়ার্ক, আমরা কাজটি শেষ করলাম, ফিনিশড ট্রানজিট ভার্ব। এরকম আরও অনেক ট্রানজিট ভার্ব আছে, যে সকল ভার্বগুলোকে আমাদের আইডেন্টিফাই করে রাখা উচিত। আমাদের স্টুডেন্টদের অথবা আমাদের অডিয়েন্সদের উচিত যে কোনগুলো ট্রানজিটিভ ভার্ব এবং কোনগুলো ইনট্রানজিটিভ ভার্ব সেটা ভালোভাবে বুঝে নেওয়া। এখানে কিছু দেওয়া হলো ট্রানজিট ভার্ব: রিড, সি, টিচ, ফিনিশ, গিভ, ফরগেট, ইট। এরকম আরও অনেক ট্রানজিটিভ ভার্ব আছে। তো আমরা যদি একটা সেন্টেন্সকে শুদ্ধভাবে লেখার চেষ্টা করি, তাহলে আমাদের ট্রানজিটিভ ভার্বগুলোকে মুখস্থ করে রাখতে হবে এবং এই স্ট্রাকচারের উপরে একটা সম্যক সুন্দর ধারণা থাকা লাগবে যে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে কোনটা অবজেক্ট সেটাও যেমন আমাকে বুঝতে হবে, কোনটা ট্রানজিটিভ ভার্ব সেটাও আমাকে বুঝতে হবে। যদি আমরা ট্রানজিটিভ ভার্ব বুঝতে পারি এবং অবজেক্ট আমরা বুঝতে পারি, তাহলে এই স্ট্রাকচারের উপরে আমরা বেশ কিছু সেন্টেন্স অনায়াসে লিখতে পারবো। সুতরাং আমাদের এটা জানা উচিত যে সাবজেক্ট প্লাস ভার্ব ট্রানজিটিভ প্লাস অবজেক্ট। এবং এই ক্লাসের পরে আমার মনে হয় যে আমার অডিয়েন্স বা আমার যে সকল স্টুডেন্টরা আছে তারা সম্পূর্ণভাবে ভার্ব ট্রানজিটিভটা বুঝতে পারছেন এবং অবজেক্টগুলো বুঝতে পারছেন। তো এরকম অনেক ক্লাস নিয়ে আবার পরবর্তী অন্য ক্লাসে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আর আমার এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আপনারা এই লেকচারটা শেয়ার করে দেবেন, যাতে আরও অন্যান্য স্টুডেন্ট এবং আপনাদের শুভাকাঙ্ক্ষীরা দেখতে পারে এবং সাবজেক্ট প্লাস ভার্ব ট্রানজিটিভ এবং অবজেক্ট এই স্ট্রাকচারটা সম্পূর্ণ বুঝতে পারে। ধন্যবাদ।